channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আমাদের বিশেষ অতিথি হলেন আমরা ধনিয়াখালী বিধানসভাতে আমরা উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেও কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন 2026 শুরু হয়ে যাবে এবং প্রত্যেকে তাদের নিজের নিজের প্রচার করছেন। প্রত্যেকে তাদের নিজের বিধানসভাকে কেন্দ্র করে প্রার্থীরা কিন্তু মনোনীত হয়েছেন এবং তারা প্রত্যেকে প্রচার সারছেন। আজকে আমরা ধনিয়াখালীতে উপস্থিত হয়ে দেখলাম এখানকার যিনি প্রার্থী, দীর্ঘ 15 বছর ধরে রয়েছেন এখানে, মানুষের সাথে মানুষের পাশে উনি কিন্তু রয়েছেন সর্বক্ষণের সাথী। এবং আজকে ওনাকে দেখা গেল অভিনব পদ্ধতিতে উনি কিন্তু প্রচার সারলেন পায়ে হেঁটে, কোনো রকম ট্যাবলো নয়, কোনো রকম গাড়ি নয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো রকম যান চলাচলকে স্তব্ধ না করে, আমরা দেখেছি এর আগে বিভিন্ন বিরোধী দলের প্রচারেতে সেখানে কিন্তু পুলিশ দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাস্তাকে আটকে অবরুদ্ধ করে সেখানে কিন্তু প্রচার সারতে দেখা গেছে বিভিন্ন বিরোধী দলকে। কিন্তু উনাকে দেখা গেল প্রার্থী হিসাবে, উনি কিন্তু এর আগে কিন্তু উনি বিধানসভার মনোনীত বিধায়িকা, তা সত্ত্বেও কিন্তু উনার সেই প্রভাব খাটিয়ে কোনো রকম রাস্তাকে আটকে না রেখে উনি কিন্তু প্রচার করলেন, মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। তো আজকে আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব যে এই মানুষের কাছে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন, কীরকম সাড়া পাচ্ছেন। দিদি নমস্কার, খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আপনাকে দেখা গেল বিভিন্ন জায়গায় আপনি কিন্তু সকাল থেকে সন্ধ্যে অবধি কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। 15 বছর ধরে আপনি উন্নয়ন করেছেন এখানকার মাটিতে, আপনি এখানে ভূমিকন্যা। মানুষের কীরকম সাড়া পাচ্ছেন আজকে এই প্রচারের মাধ্যম দিয়ে? আমি তো প্রথমেই বলেছি, আগেও বলেছি, আজকেও বলছি যে বাংলার নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে ঘরে ঘরে উন্নয়ন করেছেন, ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। আজকে সেই জন্যেই বাংলার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি আজকে তারা উন্নয়নের সামনে রেখে তারা এগোতে চাইছে। তাই বুঝতেই পাচ্ছেন, আমরা যখন প্রচারে যাচ্ছি তারা উন্নয়ন পেয়েছে, সেই উন্নয়নে তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, এটাই স্বাভাবিক। এবং এটা 15 বছরে আগামী দিনে আরও চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হবেন। আগামী দিনে আরও উন্নয়ন হবে, সেটা ধনেখালির মানুষ, ধনেখালি জনগণ তারা আশাবাদী। যেহেতু 15 বছর কেন, আমি অনেক ছোট থেকে এই ধনেখালিতেই রাজনীতি করছি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার ভালো রকম আর একদম অন্তর থেকে তাদের সঙ্গে সম্পর্ক আছে। শুধু বয়স্কদের সঙ্গে নয়, দেখবেন রাস্তা দিয়ে যখন আমি যাই ছোট ছোট বাচ্চারাও বলে এই অসীমা যাচ্ছে, মানে খুব মানে ভালো লাগে যে বাচ্চারা কোনোদিন আমি শুনি না যে অসীমা পিসি কি অসীমা দিদি এইসব বলে না, বাচ্চারা বলে অসীমা যাচ্ছে। মানে আপনি একদম ঘরের তারা যে চিনেছে, বাচ্চারাও চেনে, এটাই হচ্ছে একটা বড় পাওনা রাজনীতিতে। মানে আপনি একদম প্রচার শুধু নয়, সারা বছর আপনি কিন্তু মানুষের দরবারে থাকেন এবং মানুষের কাছে পৌঁছে যান। সেই কারণে কি এই জনসমর্থন বা এই মানুষের এই জনসংযোগে এই মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা কি এই প্রথমত বলি যে একটা জনপ্রতিনিধি তার তো উচিত মানুষের সুখ দুঃখের সাথে হওয়া। আমিও সেরকম করি। আমি 2011 থেকে আমার এমএলএ অফিস আছে, 11 থেকে এখনো পর্যন্ত দেখবেন সকালে যখন আমি বেরোই অন্তত কিছু না কিছু মানুষ চলে আসে। তারা জানছেই না যে এখন ইলেকশনের টাইম, কিন্তু তাদেরকে আমরা মানে বলতেও পারি না। হ্যাঁ, কোনো না কোনো প্রবলেম নিয়ে তারা এখনো পর্যন্ত বাড়িতে সকালবেলায় চলে আসে তাদের প্রবলেম নিয়ে। তা আজকে আমি 11 সাল থেকে এই 26 পর্যন্ত আমি পাবলিক মিট করি সকলের সাথে। আমি কোনো রং দেখি না, আমি যে যাই তারই মানে কাজ করার চেষ্টা আমি করি। সকলে কিন্তু দু চোখে একরকম স্বপ্ন নিয়ে প্রার্থী হন এবং ভোটে লড়াই করেন। আপনার চোখে কি স্বপ্ন নিয়ে আপনি এই দলকে আপনি সমর্থন করছেন এবং দলের জন্য আপনি কাজ করছেন, সেটা যদি দিতে পারেন? প্রথমত বলি যে আমার স্বপ্ন একটাই, যে ধনেখালিবাসীকে ভালো রাখার। এবং আমি যখন 2011 প্রথম এমএলএ হলাম,
আমি দেখেছি যে 34 বছরে সিপিএম এর যে সন্ত্রাসী রাজনীতি, যে খুনোখুনি রাজনীতি, আমার ধনিয়াখালীতে 6 জন মার্ডার হয়েছে ধনিয়াখালীতে, সেই রাজনীতি আমরা দেখেছি। কিন্তু 2011-র পর সেই এলাকাকে আমি মানে শান্ত রেখেছি। মানে দিদি যে বলেছিল না, বদলা নয় বদল চাই, আমরা ধনিয়াখালী উন্নয়ন করেছি। আগামী দিনেও আমাদের সেই একই টার্গেট, ধনিয়াখালী বাসীর পাশে থাকা এবং ধনিয়াখালী মানুষের উন্নয়ন করা। 26-এ নির্বাচন আসছে, বিভিন্ন বিরোধী দলেরা প্রচারে নেমে পড়েছে। আপনি কি উন্নয়নের সাথে করে আপনি আগামী দিনে উপস্থিত হবেন মানুষের কাছে? প্রথমত আমি আপনাদের কালকে যে আমার জনসভাটা হয়েছিল, সেখানে অলরেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন 10টা আমি আমার ইস্তেহারে 10টা তুলে ধরেছি, যে 10টা আমরা করব আগামী নির্বাচনের পর, সেটা আমরা তুলে ধরেছি। গত নির্বাচনে আমাদের সবথেকে বড় এজেন্ডা ছিল যে ধনিয়াখালী স্টেট জেনারেল মানে ধনিয়াখালী হসপিটালে পরিকাঠামো ঠিক করা, সেটা হয়ে গেছে। ফায়ার ব্রিগেড চলছে, আরও যে সমস্ত কাজ ধরা ছিল সেগুলো অলরেডি হয়েছে। আর আগামী দিনে আমার একটাই হবে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, যেটা নেই, যেটা আছে তো আছেই, যেটা এখনো মানে নেই সেটাকে আমাকে বন্দোবস্ত করে দেওয়া, সেটা আমার ইস্তাহারেই তোলা আছে। আর আমার শিবাচন্ডী একটা বাজার আছে, বাজারটাকে ডেভেলপ করা, অলরেডি সেটা আমাদের ইস্তাহারে আছে। এবং খেলার মাঠ ডেভেলপ করা, এখানে অনেক আদিবাসী আমার ভাইরা তারা ফুটবল খেলে, সেই দু একটা মাঠ আপাতত আমরা ধরেছি, সেটাকে আমরা ডেভেলপ করব। এবং আগামী স্কুলগুলো তাদের যে পরিকাঠামো, পারলে স্মার্ট ক্লাসরুম, এই স্কুলগুলো আমাদের এই মানে এজেন্ডা আমাদের আগামী দিনে আছে। এবং সর্বোপরি তো রাস্তাঘাট তো সবই হয়েছে, এবং জল থেকে কিছু জল, হ্যাঁ এজেন্ডা কিছু জলও বাকি আছে, যেটা আমাদের অলরেডি জল পাইপলাইন দিয়ে যে জল, নলবাহিত জল সেটা আসছিল, সেটা নিশ্চয়ই দেখেছেন যে কেন্দ্রীয় সরকার তারা আমাদের যে মানে 50-50 টাকা, সেই টাকা তারা বন্ধ করে দেওয়ার জন্য কিছু জায়গায় এখন জলের প্রবলেম থেকে গেছে। অতএব সেই জলের প্রবলেমটা আগামী দিনে আমাদের সেই সলভ করতে হবে আমাদের সরকারের মাধ্যম দিয়ে। এই ক্রাইটেরিয়া আমার অলরেডি আছে। এবং রাস্তা তো খুব একটা, আমার বড় রাস্তা ছোট রাস্তা অলরেডি সব আছে, যদি কিছু বাকি থাকে সেগুলো আগামী দিন আমরা করব। দিদি, বিরোধীরা যে প্রসঙ্গ নিয়ে বারবার তুলে ধরছে, ধনিয়াখালীতে কাজের জায়গাটা নেই এবং স্বচ্ছ রাজনীতির জায়গা নেই, এবং সাথে সাথে আলুর দাম নিয়ে ওরা কিন্তু এজেন্ডা তুলে ধরে এগোচ্ছে, প্রচার করছে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? কাজের জায়গাটা প্রথমত বিরোধীরা তাদের একটাই এজেন্ডা, তারা প্রথম দিন থেকে ইডি সিবিআই দিয়ে দেখেছেন নিশ্চয়ই যে তৃণমূল চোর, প্রথম থেকে তারা এই কথাটাও বলে। তাহলে বিজেপি কারা? তারা কি? তারা যে আমাদেরকে চোর বলছে, এখনো কাউকে কোনো জায়গায় কোনো প্রমাণিত করতে পারেনি। কিন্তু আজকে নরেন্দ্র মোদী তো রেজিস্টার্ড চোর, মানে ডাকাত, নরেন্দ্র মোদীর ডাকাত। তার কারণ পিএম কেয়ার ফান্ডের যে হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, একটা স্টুডেন্ট, সেও করোনার সময় তার সামর্থ্য অনুযায়ী প্রাইম মিনিস্টার রিলিফ মানে পিএম কেয়ার ফান্ডে টাকা দিয়েছিল। যে ভিক্ষা করে খায় সেও দিয়েছিল একটা ভালো কাজের জন্য। সেই টাকাটা যে তছরূপ হলো, সেই টাকাটা গেল কোথায়? এখন বলছে টাকার হিসেব হবে না, অডিট হবে না। আমার যদি 100 দিনের কাজে কত টাকা রোজ? 213 টাকা রোজ। তার যদি 200টা করে বছরে অডিট হয়, তাহলে পিএম কেয়ারে ফান্ডে হাজার হাজার কোটি টাকা এবং প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে হাজার হাজার কোটি টাকা, আজকে এই টাকা গেল কোথায়? কেন ভারতবর্ষে জানতে পারবে না? কেন জানতে পারবে না?
এরা তো ডাকাত, গুন্ডা, বদমাস, মিথ্যাবাদী। এদেরকে আর আখ্যা মানে কত দেব, সবগুলোই এরা মানে চিটিংবাজ, সব কিছুই এরা। এদেরকে এরা কোনো উন্নয়ন করতে পারে না। তখন একে বলে আমাকে আমি দেখছিলাম যে কোন জায়গায় একটা বলছিল কি একটা কি রিপোর্ট কার্ড, যে বিজনেসম্যানদের নাকি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনি তো ধনেখালিতে এসেছেন, ধনেখালিতে আছেন, সব জায়গায় ধনেখালি বিধানসভায় আপনি যেখানে ইচ্ছা গিয়ে জিজ্ঞাসা করবেন যে অসীমা পাত্র কোনোদিন তাদের কাছে গেছে, তারা বরঞ্চ আমার কাছে এসে কি কি উন্নয়ন করতে হবে ধনেখালি বাজারের সেইগুলো আমাকে মানে গিয়ে বলতো, আমি কাজ করেছি। একটা জিজ্ঞাসা করুন তো, অসীমা পাত্র মানে একটা আঙুল তুলতে পারবে কিনা, বলতে পারবে কিনা? এই যে বারবার বলা হয় যে শিল্প নেই, এ রাজ্যে নাকি শিল্প নেই, চাকরি নেই, তো সেই ব্যাপারে বলছি, আমি 2011 যখন বাংলার মামাটি মানুষ ক্ষমতায় এলো, তখন এই ধনেখালিতে একটাই শিল্প ছিল, একটা, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য যত সম্ভব 2009 উদ্বোধন করেছিলেন হাই রোডের ধারে। আপনাকে আমি বলবো যে আপনি জামালপুর শেষ মানে বর্ধমান শেষ হচ্ছে, হুগলি শুরু হচ্ছে, সেখান থেকে আপনি রাস্তা ধরে চলে যান। আমি তো বলছেন তখন একটা ছিল 2009, আর গুনে এই বিধানসভায় কতগুলো হয়েছে, শুধু হাই রোডে ধারে নয়, এইটা দিয়ে গেলেও আপনারা দেখতে পাবেন যে কত শিল্প হয়েছে। আসল কথা, ওরা হচ্ছে চোখে কানা, অন্ধ, ওদের চোখে নেবা হয়েছে, চোখের আলো ওদের চোখ কাটাতে হবে বিজেপির। এই যে আপনি সরাসরি আপনি প্রধানমন্ত্রীকে আপনি কটাক্ষ করলেন, তো আপনাকেও তো আগামী দিনে হয়তো ইডি সিবিআই দিয়ে আপনাকে হয়তো তছরূপি মামলা বিভিন্ন রকম অপদস্থ করতে পারে, তো সেই জায়গায় কি আপনার কোনো ভয় নেই? হাটটাকে আপনাকে জিজ্ঞেস করছি। প্রথম হচ্ছে যে রাজনীতি যখন করতে নেমেছি, হ্যাঁ, আমরা জানি আর বর্তমানে বিরোধীরা কি করছে সেটাও আমরা জানি। মানে তা প্রতিবাদ করলেই আজকে স্তব্ধ করা হচ্ছে। প্রতিবাদ করলেই আজকে ইডি সিবিআই, কিন্তু প্রতিবাদ তো আমাদের থামবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন কেজরিওয়াল দিল্লির, হ্যাঁ, আপের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে তো কতদিন জেলে ভরে রেখে দিল, কোনো প্রমাণ দিতে পেরেছে? হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকে জেলে পুরলো, কোনো প্রমাণ দিতে পেরেছে? পারেনি। তা ওদের তো এখন এজেন্সি ইডি সিবিআই, আর এখন বড় এজেন্সি হচ্ছে নির্বাচন কমিশন, এসআইআর করে। আজকে এরা এই যে নির্বাচন কমিশন, আজকেও আমরা দেখছিলাম, আমার ভিডিও, ধনেখালির ভিডিও, আমার সাথে এখনো পর্যন্ত কোনো পরিচয়ই হয়নি, নতুন সবে মাত্র এসছেন, আমার এখনো মুখ দেখা মানে এখনো পর্যন্ত পরিচয় হয়নি। আজকেই শুনলাম তাকেও ট্রান্সফার করে দিয়েছে, আজকেই শুনলাম। কি মনে হয় যে এরকম হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া হচ্ছে? ও তো ইনডাইরেক্ট তো রাষ্ট্রপতির শাসন চলছে। শুভেন্দু অধিকারী যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। কিন্তু জেনে রাখুন একটা কথা, পাপ বাপকেও ছাড়ে না। আজকে এসআর করে যে মানুষগুলো চোখের জল ফেলেছে, সেই মানুষগুলো, তাদের তো একটা অভিশাপ আছে, সেটা যাবে কোথায়? হ্যাঁ, আর দেখেছেন কোনো এজেন্ডা নেই, যখনই আসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে যে অনুপ্রবেশকারী ঢুকেছে। আচ্ছা, অনুপ্রবেশকারী বাংলায় ঢুকেছে, তার দায় কার? বর্ডার পাহারা কে দেয়? অমিত শাহ যে বলে যাচ্ছে অনুপ্রবেশকারী, তাহলে অমিত শাহ নিজে পদত্যাগ করুন স্বরাষ্ট্র দপ্তর থেকে, কারণ বিএসএফ তো ওনার হাতে। তাহলে আমরা তো বলতে পারি কত টাকা নিয়ে তাদের এই সেই অনুপ্রবেশকারী ঢোকাচ্ছেন।
আজকে বাংলার সরকারকে দোষ দিচ্ছে, বলছে নারী সুরক্ষিত নেই। হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেন, যেখানে কোনো অঘটন ঘটে সঙ্গে সঙ্গে রং দেখে না, তার বিচার করেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, রাজস্থান চলে যান, একটা যারা যারা ধর্ষিত হয়, তারা মানে যারা ধর্ষণকারী, কোনো পানিশমেন্ট হয়েছে কিনা? উল্টে ধর্ষণকারীদের জামিন করিয়ে গলায় মালা পরাচ্ছে। তাহলে আজকে যদি এতই চোখে জল পড়ছে মহিলাদের জন্যে, তাহলে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিধানসভায় অপরাজিতা বিল এনেছিলেন আরজি করে অভয়াকাণ্ডের পর। তাহলে সেই বিল বলা ছিল যে 52 দিনের মধ্যে যে দোষী, তাকে দোষী সাব্যস্ত করে কঠোর পানিশমেন্ট দিতে হবে। তাহলে আজকে তারা যদি মেয়েদের ভালো, মহিলাদের ভালো বুঝতেন, তাহলে তো কেন অপরাজিতা বিলে রাষ্ট্রপতি সই করলো না? তার মানে কি, এরা ধর্ষণকারীদের কোনো রকম সাজা দিতে চায় না। যেটা দেখেছেন বিলকিস বানু থেকে শুরু করে আরো যারা আছে, যারা ধর্ষণ করে, তাদেরকে জামিন দিয়ে এসে করে নিয়ে এসে গলায় মালা পরায়। এটাই হচ্ছে বিজেপির চরিত্র। আর এখানে এসে মায়াকান্না কাঁদছে, কারণ এইটা হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদেরকে আঁকলে রেখেছেন, এটা বিজেপি তাই ভয় পাচ্ছে। তো আগামী দিনে যদি আপনাদের সরকার যদি দিল্লিতে যায়, তাহলে কি এই যে আপনাদের যে বিল, এই ধর্ষণ মামলার যে বিল, সেই বিলটা কি আগামী দিনে প্রযোজ্য হবে? মহিলারা অবশ্যই হবে। আমরা তো অলরেডি অ্যাসেম্বলি থেকে পাস করিয়ে পাঠিয়েছি। তাহলে সেই বিল কেন আজকে, তাদের যদি মহিলাদের প্রতি অত দরদ, তাহলে সেই বিল কেন তারা পাস করলো না? রাষ্ট্রপতি কেন সই করলো না? তার কারণ হচ্ছে, বেশিরভাগ যদি ওই যে বাঁচতে যান, দেখবেন বিজেপি শাসিত রাজ্যে সবটাই বিজেপি তারা জড়িয়ে আছে। হয় তারা, তা নালে এমএলএ, নালে এমপি, নালে মন্ত্রী, নালে ছেলে, তারা জড়িয়ে আছে। তাই অপরাজিতা বিল তারা সই করছে না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম হার্ট টকে, আমাদের সমস্ত প্রশ্নের উত্তরকে পেয়ে গেলাম। এবং আগামী দিনে উনি যে স্বপ্ন দেখছেন ধনিয়াখালী বিধানসভা তথা রাজ্য জুড়ে যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারাকে বজায় রাখবেন, এই শপথ নিয়ে কিন্তু আগামী নির্বাচনে উনি কিন্তু দাঁড়িয়েছেন এবং জয় লাভ করবেন, সেইভাবেই উনি কিন্তু আশাবাদী। ধনিয়াখালী থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।